সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এই সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ১.৫ দশকে শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল। অপশাসন দীর্ঘায়িত করতে শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিপীড়ন, গুম, খুনের মাধ্যমে ভিন্নমত দমন করে। বিশেষ করে ২৪-এর গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় সহ দলীয় পেটোয়া বাহিনী ১,৫০০ মানুষকে হত্যা এবং ৪০,০০০-এরও বেশি মানুষকে আহত করেছে। অনেকে চিরতরে অন্ধ এবং পঙ্গু হয়ে গেছেন। আওয়ামী দুঃশাসনের অবসানের পর অন্তর্বর্তী সরকার হাসিনা ও তার দোসরদের মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। সেই ধারাবাহিকতায় আইসিটিতে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণার কথা আছে আগামীকাল ১৩ই নভেম্বর। ওই মামলার আসামিদের মধ্যে রয়েছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হিসেবে আছেন। রায়ের তারিখ ঘোষণা নিয়ে আওয়ামী অপশক্তি সারা দেশে নাশকতার ফন্দি আটছে বলে গণমাধ্যমের খবরে এবং গোয়েন্দাদের মাধ্যমে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে এবং যে কোনো নাশকতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আমাদের দেশের প্রখ্যাত সাংবাদিক জনাব আজিজ ভাই। আজিজ ভাই, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দেশে জনগণ আজকে এমন একটা অবস্থায় আছে, কি হতে যাচ্ছে, কি হবে, ভবিষ্যৎ কি ইত্যাদি বিষয় নিয়ে নানান গুঞ্জন। আজকেও দেখেছেন বিভিন্ন জায়গায় বাসে আগুন, ব্যাংকে আগুন, বোমা ফুটানো এবং গতকাল একজনকে আদালত পাড়ায় হত্যা। সব মিলিয়ে কেমন একটা এলোমেলো হয়ে যাচ্ছে দেশটা। এই সম্পর্কে আপনি একজন সচেতন এবং সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার মন্তব্য আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ দর্শক শ্রোতাকে। দেখেন, আওয়ামী লীগ একটি বড় দল ছিল এবং আমার মনে হয় পৃথিবীর ভিতরে বিখ্যাত ফ্যাসিস্ট আপনার শেখ হাসিনা, মুসলিনের পরেই একটা গণতান্ত্রিক দেশে আয়নাঘর আছে, এই দৃষ্টান্ত বাংলাদেশই তৈরি করেছিল। সুতরাং সে যখন আন্দোলনের অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরে ভারত কিন্তু তাকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দেয়, কারণ পার্লামেন্টারি পার্টির বৈঠক করে তাদেরকে আশ্রয় দিয়েছে। এবং সেখান থেকে আপনি দেখেন অনলাইনে কিছুদিন আগে 3টা মিডিয়াতে একসাথে অনলাইনে সে সাক্ষাৎকারও দিয়েছে। এখন আগামীকাল আপনার রায়ের ডেট হবে, তার মানবতা বিরোধী অপরাধের কারণে বিচার হচ্ছে। সেখানে সেই ইন্টারভিউতে কিন্তু কোনো সে দায় স্বীকার করে নাই। সে মূল কথা যেটা বলেছে যে আমি প্রধানমন্ত্রী যখন সন্ত্রাসী আন্দোলন হচ্ছে তা দমনের জন্য বাহিনীকে নির্দেশ দিয়েছি, তারা তাদের ম্যানুয়াল অনুযায়ী, তাদের সিস্টেম অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। আমি তো কাউকে হত্যা করতে বলি নাই। আরে ভাই, আপনি তো অর্ডার দিয়েছেন, স্বীকার করলেন, তো এটাই তো যথেষ্ট। অর্ডার দিয়েছেন। যেগুলো আমরা এখন অডিও প্রকাশ পাচ্ছে, তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর কথোপকথন, তারপরে বিভিন্ন দলীয় নেতাদের সাথে কথোপকথনে তিনি যেটা বলেছেন, এবং প্রথমের বেশ কয়েকদিন আগে তো তিনি ক্র্যাকডাউন করে আপনার কারফিউ জারি করে সবাইকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। 3 বাহিনীর চিফকেই ডেকেছিলেন, সেখানে নির্দেশ দিয়েছিলেন। এটা সবাই জানে এবং এখন ট্রাইব্যুনাল এটা তারই করা, এবং সেটাকে আরো বেশি মডিফাই করে এটা ওপেন করা হয়েছে। এটা ক্যামেরা ট্রায়াল না, আমরা টেলিভিশনে দেখি। ওখানে তিনি যা সাক্ষ্য প্রমাণ, যেমন অডিও, ভিডিও, কথোপকথন, সব কিছু এগুলো গ্রহণযোগ্য ট্রাইব্যুনালে, সেই অনুযায়ী বিচার হচ্ছে। তার পক্ষে কিছু বিচারকও দেওয়া হয়েছে। হয়তো রায় আগামী দিনে ডেট হবে, তারপরে হয়তো রায় লিখবে, রায় ঘোষণা হবে পরবর্তী একটা ডেটে। এখন ধরা হচ্ছে তার অপরাধ যে পরিমাণ হয়েছে তাতে করে তার হয়তো ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে। এই আশঙ্কার থেকে আওয়ামী লীগ কিন্তু ভারত থেকে, আমি প্রথমে শুনছি নানকের মাধ্যমে, যে তারা ভারতের লকডাউন বলে, এখানেও লকডাউন মানে হচ্ছে ঘরের ভিতরে থাকো, নিরাপদে থাকো, এই তো হরতাল আর কি বেসিক্যালি। এবং তারা কিছু বাহিনী নামিয়ে দিয়েছে, সন্ত্রাসী, এই ঘুমন্ত ড্রাইভার ঘুমাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, সন্ত্রাসী, এইগুলো বিক্ষিপ্ত সন্ত্রাস।
আমি বলবো বিক্ষিপ্ত সন্ত্রাস। এ দিয়ে কিন্তু আপনার মানে তার যে যে ক্যাপিটাল পানিশমেন্ট হবে, রায় হবে, এটা কিন্তু বদলানো যাবে না। আর ইতিমধ্যে কিন্তু যেমন ছাত্রদল এবং ছাত্র শিবির তারাও কিন্তু কালকে মাঠে থাকবে। এখন হয়তো দেখবেন হয়তো রাস্তায় গাড়ি ঘোড়া বা মানুষজনের চলাফল একটু কমতে পারে মানে সবার জীবনের মায়া আছে। আপনি গাড়ি নিয়ে বেরোলেন, একটা হঠাৎ করে একটা ককটেল মেরে দিল, হতেই তো পারে। কিন্তু আমার ধারণা হচ্ছে আমাদের দেশে যখন সামনে আবার নির্বাচন থাকে এবং রায় আছে, এখানে তো আমাদের দেশের সব পরাশক্তি কিন্তু নির্বাচনের আগে ইনভলভ হয়ে যায়। এই যে ককটেলগুলি ঘটতেছে বা বোমা মারা হচ্ছে, এগুলো যে শুধু এরাই মারতেছে তা না, এখানে বাস পোড়ানো হচ্ছে। হ্যাঁ, এটা তৃতীয় শক্তিও এখানে ঢুকতে পারে দেশটাকে। এটা একটা লক্ষণীয় বিষয়। আপনি দেখেন যখন আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তারা কিন্তু বারবার আগুন সন্ত্রাস বলে বিরোধী দলগুলোকে অভিযুক্ত করত, আগুন সন্ত্রাস, বাসে আগুন ইত্যাদি ইত্যাদি। এবং এটাও আমরা জানতে পেরেছি ওই সময়ও সরকারের থেকেও বিরোধী দলকে ফাঁসানোর জন্য তারা বাসে আগুন দিয়েছে। এটা একটা দিক, একটা বিচিত্র একটা দল। আপনি দেখুন এত হত্যাকাণ্ড, নির্মমতা, সেটা আপনি বলেছেন মুসুলিনির পরে। মুসুলিনি কিন্তু এইভাবে হত্যা করে নাই, ঘরে ঘরে গিয়ে স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করে নাই, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করেনি। আমাদের মেজর জাহিদকে দিনে দুপুরে তার ওয়াইফের সামনে তাকে গুলি করতে করতে হত্যা করেছে দিনে দুপুরে। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু মুসুলিনি করেনি। আজকে লক্ষ্য করবেন হাসিনা তো দূরের কথা, তার নিম্ন লেভেলের কোনো একটা ব্যক্তি যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ কি একটু সরি বলেছে? আপনার কি জানা আছে? তাহলে সেই দলটাকে আবার প্রমোট করার জন্য অনেক পলিটিশিয়ানরা কথা বলছেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? না দেখেন, পলিটিশিয়ানরা কথা ঠিক ওইভাবে বলছে না। অনেকেই হয়তো বলছে যে এটা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে মোকাবেলা করবে রাজনীতি দিয়া। এখন ধরেন এই সরকার ক্ষমতায় আসছে, দায়িত্ব নিচ্ছে, 8 তারিখে দায়িত্ব নিচ্ছে না। এখন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টের কাছে ওথ নিছে, তাহলে এটা সাংবিধানিক সরকার। আমাদের সংবিধানে আছে 3 মাস পরে, পার্লামেন্ট না থাকলে 3 মাস পরে নির্বাচন, কোনো কারণে না হলে 6 মাস পরে নির্বাচন। এই নির্বাচনটা 3 মাস পরে যদি দিত, আপনি বলেন আওয়ামী লীগের প্রতি মানুষের যে হেট্রেট ছিল, 5টা 10টা নাই 15টা সিট পেত, আওয়ামী লীগ কিন্তু পলিটিক্যালি হত্যা হয়ে যেত। কিন্তু নির্বাচন দিল না। অন্তর্বর্তীকালীন সরকার হাঁটে যায়, মানুষ নাকি পাশ দিয়ে বলে 5 বছর থাকেন, 10 বছর না, সেটা হতে পারে সরকারের দুর্বলতার কারণে, হয়তো তারা অনেক দুর্বলতা না, এখানে রাজনীতিবিদরাও তো ছিল ওখানে সবারই এটা এই জিনিসটা মাথায় আসে। বাট এটা কি সঠিক নয় যে আপনি একটা সবকিছু কিন্তু সংবিধান দিয়ে কোনো কালেই কোনো সংবিধান, এই জন্য তো আদালত রয়েছে, সংবিধানই কিন্তু সবকিছু মুখ্য বিষয় নয়। আপনি শেখ মুজিব 1972 সালে 10ই জানুয়ারি দেশে আসলেন, তখন তো তারা তো ওই পূর্বের সরকারের কিংবা পূর্বের পাকিস্তানি গভর্নমেন্টের অধীনে সেই পার্লামেন্টের জন্য নির্বাচন করেছিলেন তারা, তাই নয় কি? 1970 সালের তারা এসে কিন্তু সেই পুরনো ইলেকশন দিয়েই আবার সরকার গঠন করেছে। সংবিধান তো তখন ছিল না। সংবিধান যেটা তৈরি করলেন ডক্টর কামাল হোসেন ইন্ডিয়া গিয়ে নিয়ে আসলেন যে সংবিধান, সেই সংবিধানও কি তারা ফলো করেছে? সেই সংবিধানকেও তো শেখ মুজিব রক্ষা করেনি। সেটা ছিল একটা মুক্তিযুদ্ধ, একটা বিপ্লব। এটা কি ছিল? এটা অভ্যুত্থান তো আরো সংবিধান থাকে না। অভ্যুত্থানে বিপ্লবে তো সংবিধানই থাকে না। অভ্যুত্থান বিপ্লবের ভিতরে, অভ্যুত্থানে আপনার একটা সরকার পালিয়ে গেছে, অভ্যুত্থান। কিন্তু বিপ্লব হলে অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ঘটে যায়, সেটা তো ঘটে নাই। তবু আমি বলবো যে পরিমাণ কিলিং হয়েছে, এটাকে বিপ্লবী সরকার ঘোষণা করতে পারতো। সেখানে বঙ্গভবনে গিয়ে ওত না নিয়ে রাস্তায় শহীদ মিনার নিতে পারতো। বিপ্লব যদি ঘোষণা করতো তাহলে যে কোনো কিছু সংবিধান সব হয়ে যেত, সংবিধান বাতিল হয়ে যেত। তাই নতুন করে সংবিধান লিখতো। এখন যা বলতেছে সব যা ইচ্ছে তাই সরকার করতে পারতো। সেটা তো সেদিকে তো যায় নাই। সেখানে যারা উপস্থিত ছিল আপনার তারা এটা বুঝতে পারে নাই, অথবা ইচ্ছে করে কেউ করে নাই। এখন তো আপনার তো নানান সমস্যা তৈরি হয়েছে,
অনেকেই প্রশ্ন করতেছে যে যে সব সংস্কার আইনি জুলাই সনদ আইনি ভিত্তি দিবে, সংসদ ছাড়া আইনি ভিত্তি দিবে কি করে, এই প্রশ্ন উত্থাপিত। আরেকটা বিষয় লক্ষণীয়, আপনি দেখুন 3 মাসে তো নির্বাচন হয়ই নাই, এখন তো 15 মাস চলছে। এখন এই 15 মাসের মাথায় এসে যে জুলাই সনদ নিয়ে সকল দল ঐক্যমত হলো একসাথে, মানে যে আমরা একমত এটার ব্যাপারে, এবং যেই জুলাই সনদ যদি এটা ইলেকশনের আগেই প্রতিশ্রুতিবদ্ধ না হওয়া যায়, তাহলে যে কোনো রাজনৈতিক দল এসে বলবে যে এটা সাংবিধানিক হয় নাই, আমরা মানব না, হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি দেখুন আন্দোলনের সাথে বিএনপি যেমন জড়িত ছিল, একইভাবে বাকি যে দলগুলো 8 দল 9 দল 10 দল জামাত ইসলামী, তারাও কিন্তু প্রত্যক্ষভাবে আন্দোলনে জড়িত ছিল। তারা একমত হলো, হঠাৎ করে এই গণভোট নিয়ে তাদের মধ্যে যে একটা বিশাল মত পার্থক্য হয়ে গেল, এবং তারা আজকে ঘোষণাই দিল যে কোনো অবস্থাতেই যদি 16 তারিখের মধ্যে সেই গণভোটের আয়োজনের ঘোষণা না দেওয়া হয়, তাহলে তারা কোনোভাবেই নির্বাচন হতে দিবে না। এটা হলো 8-9 দলের স্ট্যান্ড। আবার বিএনপি একা বলছে যে না, কোনোভাবে আমরা সেটা হতে দিব না, আমরা ভোটের দিনই গণভোট হতে হবে, হ্যাঁ না ভোট হতে হবে। এই যে একটা সাংঘর্ষিক বিষয়টা, এটা কি আপনি মনে করেন বিদেশি শক্তির কোনো ইন্ধন আছে কিনার মধ্যে? অবশ্যই আছে, না থাকার তো কোনো কারণ নেই। সেটা কিরকম? আপনি দেখেন, আমাদের আমি অনেক আগে লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন দেখেন ভারতের সাথে আমেরিকার সামরিক চুক্তি নবায়ন হয়েছে, হ্যাঁ, এদিকে পাকিস্তান কিন্তু আমাদের অযাচিতভাবে অনেক কিছুতে সমর্থন দেয়, যেটা আমরা চাই না। চীন আমাদের সাথে তলে তলে সম্পর্ক করতে চায়। তো সুতরাং যার যার ইন্টারেস্টে তারা চায় তাদের মতো করে ইলেকশনটা হবে কি হবে না, সেই ট্র্যাপে পা দিচ্ছে রাজনীতিবিদরা। জুলাই গণঅভ্যুত্থানে যে শক্তিগুলো ছিল, সেই শক্তিরাই তো ঐক্যমত কমিশনে বসেছে। আপনারা এখন হলো, ওই সময় ছিল ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলন, এইবারে হচ্ছে দেশ চালানোর আন্দোলন। চালানোর জন্য সিদ্ধান্ত নেবেন, দেশটা সরকারটা কিভাবে চলবে, দেশের জন্য জনগণের জন্য আপনি করবেন, সেখানে একমত হতে পারে না। থার্ড পার্টি লাগে কেন? তারা একমত হয়ে না, তারা 9 মাস বসলেন একসাথে, প্রত্যেক দিন তারা পারলো না। তো ওই তো তারা একমত, এটার কারণটা হচ্ছে কে সরকারে আগে যাবে অথবা কে তার অংশীদারিত্ব বেশি হবে। এখন ওইটার মধ্যে নাই, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটার মধ্যে নাই। তারা এখন সরকারের কার অংশীদারিত্ব কতটুকু হবে এইটার দ্বন্দ্বে তারা একমত হতে পারছে না। ধরেন যদি সবাই একমত হতো, এখানে তো ওই আইনি ভিত্তি অমুক ভিত্তি লাগবে না, তারাই সংসদ করতো, সংসদ তো তারাই আসতো, একটা কমিটমেন্টে সবাই যেত জাতির কাছে, গিয়ে তারা সংসদে এটা পাশ করবে, এই কমিটমেন্টটা। এখন আপনি আইনি ভিত্তি, সংসদ নাই, এইগুলি নানান ধারণা তৈরি করতে, অজুহাত তৈরি করার দরকার ছিল। আপনারা একমত হতে পারেন না, বল ছুড়ে দিচ্ছেন আপনার অন্তর্বর্তী সরকারের কাছে, সরকার আবার বল ছুড়ে দিচ্ছে 7 দিনের ডেট দিয়া, ডেট তো পার হয়ে গেছে। এখন ল অ্যাডভাইজার বলছে সবার প্রত্যাশা পূরণ করে আমরা একটা আদেশ দেব। সবার আদেশ কেমনে পূরণ দিবেন আপনি? একটা উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এটা তো দিতে পারবেন না। যদি না পারেন তাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। তাহলে আপনি বলবেন, আপনি যে টক শো আরম্ভ হওয়ার আগে যেটা বলছিলেন সেরকম সরকার আসবে, অনিবার্য, দেশ তো ফাঁক থাকবে না, শূন্যতা কেউ না কেউ পূরণ করবে। ওই জায়গায় যদি নিয়ে যায় তো রাজনীতিবিদরা তো সব আমি মনে তাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না। এখন যে দলাদলিটা হচ্ছে এটা তো হবে না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এখনো সময় আছে, দ্রুত তারা একমত হোক। তারা একসাথে বসতেও চাচ্ছে না। আবার আরেকটা ডেভেলপমেন্ট হলো, আজকে দেখলেন খবরে হয়তো শুনেছেন, এনসিপি কিন্তু আবার জামাতেরকে সমর্থন করেছে, যারা যে কিয়ামত, তারা একটা কঠিন কথা বলেছে, যতক্ষণ না পর্যন্ত এই জুলাই সনদ বাস্তবায়ন না হবে কোনো অবস্থাতেই আমরা নির্বাচনে যাব না, এই ধরনের একটা দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে পাটোয়ারি। আমি আরেক প্রসঙ্গে যাই আজিজ ভাই, আপনি যেহেতু আমরা ভোট নিয়েও দেশ এগিয়ে গিয়েছে অনেক আগে, অনেক দূরে চলে গেছে, যদিও এবার ভোটটা একটা গণতান্ত্রিক হয়েছে কিনা, যে পন্থা অনুসরণ করা হচ্ছে, আমরা যেটা বহু বছর ধরে দেখে আসছি, রাজনৈতিক দলগুলো
তারা নমিনেশন পেপার বিক্রি করার পরে এক একটা আসনে অনেকেই কিনে সেটা, তাদের ইন্টারভিউ হয়, ইন্টারভিউর মাধ্যমে দল যাকে সবচেয়ে যোগ্য মনে করে তাকে নমিনেশন দেয়। কিন্তু আপনার দীর্ঘ অভিজ্ঞতা কি কখনো এরকম দেখেছেন যে সেই প্রসিডিউর থেকে বের হয়ে আগেই ঘোষণা দেওয়া অমুক আসনে অমুকে, এবং এই যাদেরকে নাম ঘোষণা করেছে আর তাদের মধ্যে অনেকেই রাষ্ট্রদ্রোহী হিসেবে অনেক আগেই ছিল, খুন খারাপি, অবৈধ অর্থের মালিক, মাস্তানি, সন্ত্রাসী কার্যক্রম তারা করেছে, তারাও নমিনেশন পেয়েছে। এই ক্ষেত্রে আপনার মন্তব্য? দেখেন, সংস্কার কমিশন বসছে, এই দিকটা তো দেখা উচিত ছিল। এখন যদি 20 কোটি টাকা 10 কোটি টাকা খরচ করে একটা নির্বাচন করতে হয়, ধরেন আমি করলে তো আর 20 কোটি টাকা আমি চুরি করব, আমার টাকা উঠানোর জন্য, আবার আর 20 কোটি টাকা অতিরিক্ত রাখবো নেক্সট ইলেকশনের জন্য। অর্থাৎ একটা লোককে সিস্টেম চোর করতে আমরা। আগের যেটা বললেন, এবারে সব পার্টি কিন্তু জরিপ করেছে, বিশেষ করে আমি বলবো বিএনপি জরিপ করেছে। জরিপের বাইরেও আমার কিছু নমিনেশন হয়েছে বলে মনে হয়, এই জন্যই সমস্যা হয়েছে। আর জামাত কিন্তু নর্মালি তারা যেটা করে যে তাদের পলিটিক্যাল পার্টির, যেমন যে রোকনরা ভোট দিয়ে আপনার কে হবে ঠিক করে। আমার এলাকা পাবনা একে তো জামাত সেই সিস্টেম মানে নাই, তারা ইচ্ছে মতো আরেকজন দিয়ে দিয়েছে, আরেকজন ভবিষ্যৎ। সুতরাং কোন পার্টি আর এখন ওই সিস্টেমে নাই। এবং ইলেকশনটা এটা করা উচিত ছিল যে ইলেকশন কমিশন সব কেন্দ্রীয়ভাবে ঘোষণা দিবে, প্রচার সবকিছু, একটা ফান্ড প্রয়োজনে পার্টির থেকে চাইবে, ক্যান্ডিডেট প্রতি টোকেন একটা জায়গাতে একটা সিস্টেমে আসা উচিত ছিল, সেটা হয় নাই। আগের সিস্টেমে ইলেকশন হচ্ছে, আগের সিস্টেমে সরকারও চলতেছে, আগের সিস্টেমেই সংস্কার, আগের সিস্টেম মাথায় রেখে সংস্কার হয়ে গেছে। তাহলে অভ্যুত্থানে আমরা যেটা একটা মানবিক বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, সেই দিকে তো দেশ আগাচ্ছে না। আরেকটা লক্ষণীয় বিষয় আপনি দেখেছেন কি, বিগত 6-7 মাস আরো বহু আগে থেকে যারা অবৈধ অর্থের মালিক, যারা নিজেদেরকে ক্যান্ডিডেটার পাওয়ার জন্য তারা সেই সময় থেকে কোটি কোটি টাকা খরচ করছে এলাকায়, এবং একই সাথে তারা প্রশাসনকেও তাদের করতলগত করেছে, পুলিশকে তাদের করতলগত করেছে। তারা বলে বেড়াচ্ছে আমরাই ক্ষমতায় আসছি, আমরা যা বলবো তাই শুনবে, এবং তাদের বিরুদ্ধে কেউ কথা বললে সাথে সাথে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, পুলিশও তাদের কথা মতো অ্যারেস্ট করছে মানে বিনা অপরাধে। এই যে চর্চাগুলো হচ্ছে, এই সম্পর্কে আপনাদের একটা সাংবাদিক হিসেবে, একজন অভিজ্ঞ দেশের ব্যক্তিত্ব হিসেবে আপনি এই ব্যাপারে আপনি কি মনে করেন? কি আপনি ধরেন রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট, আপনি কর্নেল ছিলেন, আপনি যদি সার্ভিসে যখন ছিলেন তখন কি আপনার উচ্চ পর্যায় থেকে ব্রিগেডিয়ার জেনারেল বা আপনার ইউজিওসি যদি অর্ডার দিত, আপনি ক্যারি আউট করতেন না? অবশ্যই করতেন। না হলে যদি ডিফাই করতেন, আপনাকে হয়তো কোর্ট মার্শাল করতেন, অবশ্যই, তাই না? এখন ধরেন অলিখিতভাবে 2-1টা দল ক্ষমতার কাছাকাছি আছে, এখন যদি ধরেন একটা পুলিশ কথা না শোনে, মামলা না নেয়, গায়েবী মামলাও না নেয়, কয় ফেসিবাদের দোষর, তার চাকরি দেবো কা, বিচার হবে কি? তাহলে এই জন্য বলছি যে নির্বাচন হওয়া দরকার, নির্বাচিত একটা সরকার দায়িত্বে আসা উচিত, আর না হলে তো যা হবার তাই হবে। তাহলে আপনার কথাই আসি, যদি নির্বাচিত সরকার এই বর্তমান পদ্ধতিতে হয়, যারা নমিনেশন পেয়েছে, জনগণ কি এই সচেতন হয়েছে যে তারা ব্যক্তিকে কেন্দ্র করে ভোট দেবে, ব্যক্তি যোগ্য কিনা, সে নেতৃত্বের গুণাবলী আছে কিনা, সৎ কিনা, প্রশাসন পরিচালনা করার ক্ষমতা আছে কিনা, সেক্রেটারিদেরকে চালানোর মতো দক্ষতা আছে কিনা, এই ধরনের লোককে দিবে নাকি মার্কার দিকে যাবে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে মনোনয়নগুলি হয়েছে, মেইনলি তো যেসব মনোনয়নগুলি হয়েছে সেখানে কিন্তু ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, এবং আমি বলবো 1 নম্বর ক্রাইটেরিয়া ধরা হয়েছে, সে নির্বাচনে কমপক্ষে 10 কোটি টাকা খরচ করতে পারবে। অথচ আপনি দেখেন এ যাবৎকালে 54 বছরে শেষ পর্যন্ত এই আওয়ামী লীগের শাসনামলে প্রত্যেকটা মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে, যে সবাই
আপনি আমি সৎ আছি মনে হয় সুযোগ নাই, এরকম অবস্থা। মানসিকভাবে সব করাপ্ট হয়ে গেছে। আপনি এটা তো রাজনীতিবিদরাই তো এটাকে ঠিক করতে হবে। তো শুরুটা তো ইলেকশন, শুরুটাকে সৎ লোক বেছে নির্বাচনে পাঠানো উচিত ছিল, সেটা তো হচ্ছে না। তার মানে কি দলগুলো তারা যা বলছে তারা নিজেরা বিশ্বাস করে না? যেমন কোনটা, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই যে একটা গল্প, এটা শুধু কবিতার বইয়ে কিংবা পাঠ্য বইয়ে থাকারই জন্য আসছে, বাস্তবে এটা প্রয়োগ করার কোনো এখনো দেখা যায় না। দেখা যায় তার মানে কি এটা তো বিশাল হতাশাজনক একটা ব্যাপার। তার মানে আমাকে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। আমরা তো বলছি যে, আগেও বলছি যে অনেক সূচকে কিন্তু আমাদের দেশ এগিয়েছে। ধরেন প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় নেওয়ার পরে যে আমাদের আর্নিং এর রাস্তাগুলো খুলে দিয়ে গেছে, এর বাইরে একটাও তৈরি হয়নি। কৃষি আমাদের বাঁচাইছে করোনা কালে, আপনার গার্মেন্টস তৈরি করছে তিনি, প্রবাস প্রবাসীদের ইনকাম, আর হলো সার্ভিস সেক্টর চেষ্টা করছে। এই তো আয়ের জিডিপি, প্রাইভেট সেক্টরই তো সবকিছু করেছে। এখন আপনি দেখেন এই জিডিপি গ্রোথ এই জায়গায় নির্ভর করে, এর বাইরে কিন্তু আমরা কিছু করতে পারিনি। এই এখন যে সরকারটা ছিল, এখন কিন্তু অটোমেশনের যুগ। এখন মানুষ, প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে। অনেক আধুনিক দেশে, উন্নত দেশে কিন্তু আর প্রযুক্তি কাজ করতেছে, এখানে মানুষ দরকার নেই। এই আমাদের 1.5 কোটি লোক প্রবাসে আছে, আমার তো প্রবাসী আয় আসতেছে, বিনিয়োগ নাই, কিচ্ছু নাই। দেশটা মিডিল ক্লাস, নিম্ন মিডিল ক্লাস মার্কেট তো একদম তলানি চলে গেছে। আপনারা দেখেন বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে আগামী বছর জিডিপি গ্রোথ হবে 3.5%, অলরেডি 3-এর ঘরে নেমে গেছে। আবার দেখেন কোনো ইনভেস্টমেন্ট নাই, ব্যবসা নাই, বেকারত্ব বাড়ছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত গেছে, নিম্নবিত্ত গরিব হয়েছে, গরিব হতদরিদ্র হয়েছে, বেকারত্ব বেড়ে গেছে। তো এই দেশ আগামী বছর তো দুর্ভিক্ষ হবে, আগামী দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ হলে এটা তুলবেন কি করে? এখন নির্বাচন হলো, সরকার গেল, যেই যাক, এই জায়গাতে টেনে তুলনা তো মুশকিল। আচ্ছা আজিজ ভাই, আপনি বলেন আমরা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালাম এবং এই মনে করে যে তিনি বিশ্বের একজন সবচেয়ে সম্মানিত, বিজ্ঞ, অভিজ্ঞ, জ্ঞানী ব্যক্তিত্ব, যিনি নোবেল laureate, এবং তাকে সারা বিশ্বে সম্মান করে। ওনাকে বসানো হলো এই কারণে যে উনি এই হাল ধরিলে তখন দেশ সম্মুখ পানে আগাইয়া যাইবে। এবং আমরা কি লক্ষ্য করলাম, তিনি ক্ষমতায় বসেই যাহাদেরকে তিনি মন্ত্রী পরিষদে কিংবা সভাসদ হিসাবে নিলেন, তাদের সম্বন্ধে দিন রাত সমালোচনা হচ্ছে। এই প্রসঙ্গে যদি আপনি একটু কথা বলতেন, কেন তিনি এইটা কি ভুল করেছেন জেনে শুনে, নাকি এটা একটা ভালো উদ্দেশ্য করে? তাকে বিদেশ থেকে ডেকে আনছে ছাত্ররা। আমিও, তারাও বোকামি করেছে, আমিও বোকার মতো কাজ করেছি। কারণ আমি জানতাম ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সম্পদ। তিনি যদি এই যে 6 তলা হাঁটে উঠায় হাঁটে নামায়, তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে লিখেছি, আমিও করেছি। ছাত্ররাও সম্পদ মনে করে তাকে আইনে সরকারে বসেছে। সে তার এনজিওর বাইরে কিছু জানে না, কোথায় শুরু করতে হবে, কোথায়। তার মানেই হচ্ছে অর্থনীতিবিদ হওয়া একটা, পলিটিশিয়ান হওয়া একটা, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকলে দেশ চালানো যায় না, প্রশাসন পরিচালনা করার জ্ঞান, এটা জ্ঞান লাগবে। তো উনি এটা পারতেছে না। উনি না পারতে পারেন, একটা উনি লিডারশিপ দিতে পারতেন, ওনার যে সব জানতে পারে তাও না। উনি যদি 53টা মন্ত্রণালয় যে আছে আমাদের বাংলাদেশে, তো 53টা মন্ত্রণালয়, এক একটা মন্ত্রণালয় কিন্তু বিশাল বিষয়। যেমন ধরেন কৃষি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট মিনিস্ট্রি অফ বাংলাদেশ। সেই মন্ত্রণালয়ের ইউনিয়ন পর্যন্ত কিন্তু 3-4 জন করে কর্মী থাকে, তাদের চাকরিজীবী থাকে। সে মন্ত্রণালয় যদি ভাগ করে দেওয়া হয় একজনের কাছে 3টা মন্ত্রণালয় দেওয়া হয়, ইজ ইট হিউম্যানলি পসিবল টু রান দ্যাট? ওইটাই ব্যাপার। এখানে যে বাংলাদেশে কি মানুষের অভাব আছে? এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটে আছে, বলেন একটা লোকের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই। শিক্ষাবিদ আছে, আইনের বিজেপি আছে, আইনের শিক্ষক আছে, আমলা আছে, আর সব এনজিও। এই জন্য বলা হয় এটা এনজিওগ্রাম সরকার, এর বাইরে কিছু বোঝে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক, আমারও পরম শ্রদ্ধেয় সাংবাদিক আপনি একজন। আপনার কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনেছি। সুপ্রিয় দর্শক, জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ দাঙ্গা হাঙ্গামায় ওস্তাদ, স্বাধীনতা পূর্বকালে যেমন
স্বাধীনতা উত্তর বাংলাদেশেও তেমনি এ দলের নেতাকর্মীরা ধ্বংসাত্মক কাজ করেছেন নিজেদের স্বার্থে। আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী সতর্কাবস্থায় রয়েছে, তবু আওয়ামী লীগের হিংস্রতার কথা মনে রেখে সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই আওয়ামী অপশক্তি দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে না পারে। কারণ দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।